নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 বাংলার খবরের চেয়ে কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। 26 ইঞ্জিনিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। 19 ডিসেম্বর ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। অনুমোদন লাগে না বলে দাবি কৃষি বিপণন মন্ত্রীর। অর্থ দপ্তরের অনুমোদন না থাকাতেই বিজ্ঞপ্তি বাতিল। খবরের জেরে 19 ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। বিজ্ঞপ্তি বাতিল এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডে। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, মন্ত্রী তো দাবি করেছিলেন অনুমোদন লাগে না, তাহলে বিজ্ঞপ্তি বাতিল কেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে খবরে আমরা নজর রেখেছি নিউজ 18 বাংলার খবরের যে কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। অর্থ দপ্তরের অনুমোদন না থাকাতেই বিজ্ঞপ্তি বাতিল। খবরের জেরে 19 ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। বিজ্ঞপ্তি বাতিল এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, মন্ত্রী বেচারাম মান্না তো দাবি করেছিলেন অনুমোদন লাগে না, তাহলে বিজ্ঞপ্তি বাতিল কেন? দেখো, গত মে মাসেই নবান্নের তরফে রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল একটি নির্দেশিকা দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কোনো নিয়োগ হবে না। শুধু তাই নয়, নিয়োগের ক্ষেত্রে অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে বা নবান্ন থেকেই সেই অনুমোদন নিতে হবে। তার কারণ, গত মে মাসে রাজ্যের মুখ্য সচিব যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন বিভিন্ন দপ্তরের সচিবদের, বিভিন্ন দপ্তরের অধীনে থাকা বোর্ডের প্রধানদের বা বিভিন্ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের, সেখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে নিয়োগ হলেও সেই নিয়োগ সম্পর্কে জানাতে হবে। নতুন নিয়োগ হোক বা পুরনো, যাই নিয়োগ হবে সেটা জানাতেই হবে। কারণ আইনগত জটিলতা দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে তৈরি হচ্ছে। তাই সেই জটিলতা যাতে কাটানো যায় এবং নবান্নের কাছে যাতে সব দপ্তরের নিয়োগ সম্পর্কিত তথ্য থাকে, সেই কারণেই কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছিল। আর সেই নির্দেশিকাকে মনে করিয়ে দিয়েই রাজ্যের কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত 19 ডিসেম্বর, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হলো। মুখ্য সচিব মনোজ পাল নির্দেশ দিয়েছিলেন কৃষি বিপণন দপ্তরের সচিবকে, যদি অর্থ দপ্তরের অনুমোদন না থাকে তাহলে সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। সেই কারণে গত মে মাসে নির্দেশিকার কথাও মুখ্য সচিব মনে করান এবং তারপরেই কৃষি বিপণন দপ্তরের তরফে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হলো। অনুমোদন ছাড়াই কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি? বিনা অনুমোদিত রিপোর্ট তোলো মুখ্য সচিবের। সোমবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। এ বিষয়ে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি জানতে চাওয়া হয়েছে? দেখো, গোটা বিষয়টিতেই কড়া মনোভাব নিয়েছে নবান্ন। আগামী সোমবারের মধ্যে কৃষি বিপণন দপ্তরের সচিবকে বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। মূলত এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো, এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কিভাবে দেওয়া হলো? দ্বিতীয়ত, এই নিয়োগ বিজ্ঞপ্তি বোর্ডের বৈঠক করে দেওয়া হয়েছিল নাকি কিভাবে দেওয়া হয়েছিল? কোনো গাফিলতি হয়েছে নাকি এই বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে? মে মাসের নির্দেশিকা যেটি মুখ্য সচিব দিয়েছিলেন, সেই নির্দেশিকাকে কেন মেনে চলা হলো না? বিস্তারিতভাবে তদন্ত করে রিপোর্ট আগামী সোমবারের মধ্যেই কৃষি বিপণন দপ্তরের সচিবকে দিতে হবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে। তোমাকে জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে যে বিজ্ঞপ্তি 19 ডিসেম্বর জারি করা হয়েছিল চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারদের, সেই নিয়োগে এমনকি কৃষি বিপণন দপ্তর থেকেও অনুমোদন নেওয়া হয়নি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত সব মিলিয়ে কৃষি বিপণন উন্নয়ন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনাকে আগামী সোমবারের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকো। গতকালই আমরা দেখিয়েছিলাম সরকারি অনুমোদন ছাড়াই কি নিয়োগ, এবং যে খবর আমরা দেখাচ্ছিলাম 26 ইঞ্জিনিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ। গতকাল আমরা খবর দেখিয়েছিলাম 19 ডিসেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ।
রাজ্যের কৃষি বিপণন দপ্তর গত 19শে ডিসেম্বর তারা নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। চুক্তিভিত্তিক চাকরি, নিয়োগ করা হবে 26 জন ইঞ্জিনিয়ার। এই সেই বিজ্ঞপ্তি। অভিযোগ, এই নিয়োগের জন্য অর্থ দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। কৃষি বিপণন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে শূন্যপদ 5টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 16টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিলে 1টি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলে শূন্যপদ 1টি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1টি। অভিযোগ, এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অর্থ দপ্তরের থেকে কোনো অনুমতি নেয়নি কৃষি বিপণন দপ্তর। মুখ্য সচিব মনোজ পান্থের মন্তব্য, অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া এভাবে নিয়োগ করা যায় না। মুখ্য সচিবের এই বক্তব্য হলেও কৃষি বিপণন মন্ত্রীর দাবি অনুমোদন নাকি লাগে না। বেচারাম মান্নার যুক্তি, শূন্য পদে নিয়োগে অনুমোদনের প্রয়োজন নেই, নতুন নিয়োগের ক্ষেত্রে সম্মতি লাগে। এগুলি আমাদের ভ্যাকেন্সি, এই পদগুলি খালি হয়েছে, স্বশাসিত বোর্ডই এই সিদ্ধান্ত নেয়। যদিও এতে চিড়ে ভিজছে না। নবান্ন সূত্রে খবর, নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলে কৃষি বিপণন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। খবরের জেরে তো নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, তবে ডিসেম্বরের আগে ফেব্রুয়ারিতেও নিয়োগ। 19শে ডিসেম্বর যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কৃষি বিপণন দপ্তরের, ডিসেম্বরের বিজ্ঞপ্তি তো বাতিল করে দেওয়া হয়েছে। 26 চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারের নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল। ডিসেম্বরের আগে ফেব্রুয়ারিতেও নিয়োগ বিজ্ঞপ্তি। ফেব্রুয়ারিতে কৃষি বিপণন দপ্তরে 14 ইঞ্জিনিয়ার নিয়োগ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ডিসেম্বরে বিজ্ঞপ্তি বাতিলের পর ফেব্রুয়ারি নিয়োগ নিয়েও তো প্রশ্ন। দেখো, ফেব্রুয়ারি মাসের নিয়োগ বাতিল হবে কি হবে না সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের তরফে দেওয়া হয়, সেখানে কিন্তু অর্থ দপ্তরের অনুমোদন ছিল না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং এগ্রিকালচারাল বোর্ডের তরফে দাবি করা হচ্ছে, যেহেতু পদগুলি আগেই ক্রিয়েট করা ছিল, অর্থাৎ পদগুলি আগেই ছিল, তাই নতুন করে আর অর্থ দপ্তরের অনুমোদনের প্রয়োজন হবে না বলেই তারা মনে করেছিলেন এবং সেটাই তারা জানাচ্ছেন যে নতুন করে আর অর্থ দপ্তরের অনুমোদন প্রয়োজন নেই বলেই তারা জানাচ্ছেন। এবং সেই কারণেই ফেব্রুয়ারি জানতে চাইবো, ফেব্রুয়ারি নিয়োগ কি তাহলে বাতিল করা হবে? না, দেখো, নিয়োগ বাতিল হবে কি হবে না সেটা স্পষ্ট নয়, কিন্তু 6 মাসের জন্য নিয়োগ করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে যে নিয়োগগুলি হয়েছে ফেব্রুয়ারি মাসে, সেই নিয়োগগুলি 6 মাসের চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে এবং যত সংখ্যক শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই সংখ্যক শূন্য পদেও নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই পুরনো যে নিয়োগ হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগের রিপোর্টও ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষি বিপণন দপ্তরকে এবং গোটা বিষয়টিও খতিয়ে দেখছে কৃষি বিপণন দপ্তর। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, আগে যেহেতু অর্থ দপ্তরের অনুমোদন ছিল, তাই ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের তরফে বলা হচ্ছে নতুন করে আর অনুমোদন লাগে না। যদিও তাদের এটাও যুক্তি যে মুখ্য সচিবের এই নির্দেশিকা মে মাসে প্রকাশ হয়েছিল আর তার আগে তারা বিজ্ঞাপন দিয়েছিলেন। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ তিনি এই বোর্ডের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফলত এই বিষয় নিয়ে তার কি অবস্থান রয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের নিয়োগেও অর্থ দপ্তরের কাছে নতুন করে অনুমোদনের জন্য পাঠানো হয়নি। তাদের যুক্তি যে তাদের কাছে এই অনুমোদন আগেই ছিল। বেশ। পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড কৃষি বিপণন দফতরের অধীনস্থ স্বশাসিত সংস্থা। এই সংস্থায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য 19শে ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা নিয়ে বিতর্ক। অর্থ দপ্তরের অনুমোদন না নিয়েই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ঠিক 10 মাস আগে ফেব্রুয়ারিতেও এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক 14টি পদে নিয়োগের কথা বলা হয়।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 9 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 2 জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1 জন। এই 14 জনকে নিয়োগও করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 3রা মে মুখ্য সচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। তাতে বলা হয়, নিয়োগে স্বচ্ছতার অভাব থাকলে সংশ্লিষ্ট বোর্ডের থেকে দপ্তরগুলিকে লিখিত ব্যাখ্যা চাইতে হবে। সময়ের মধ্যে জবাব না দিলে কর্তব্যে গাফিলতি হিসেবে গণ্য করা হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এতেই অনেকের প্রশ্ন, কৃষি বিপণন দপ্তরের ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরে নিয়োগ কি অর্থ দপ্তরের অনুমতি নিয়ে করা, নাকি সরকারের অনুমতি ছাড়াই 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নগুলি এখন জোরালোভাবে উঠছে, কারণ ডিসেম্বরে এই কৃষি বিপণন দপ্তরই রাজ্য সরকারের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বলে অভিযোগ। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার অবশ্য দাবি, অনুমোদন নাকি লাগে না। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। পরশুরার দিকে একটু নজর রাখি। হুগলির পরশুরা, সেখানে বেহাল কৃষক বাজার। 2016 সালে তৈরি হয় ঝা চকচকে বিল্ডিং, কিন্তু তাতে কি চারিদিকে আগাছা ভর্তি, যত্রতত্র নোংরা পড়ে রয়েছে। কিন্তু কেন এই হাল? কি বলছেন চাষিরা, কি অভিযোগ করছেন চাষিরা, একটু জানার চেষ্টা করব। শুভদীপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভদীপ, কতদিন ধরে এই হাল? 2016 সালে ঝা চকচকে বিল্ডিং তৈরি হলো বিপুল টাকা খরচ করে, এইরকম হাল কেন? চাষিদের কি অভিযোগ? দেখো, চাষিদের যেটা অভিযোগ, এই পরশুরা যে কৃষক বাজার, সেখানে চাষিদের জন্য কিন্তু প্রায় 12টি স্টল করা হয়েছে, যাতে উৎপাদিত ফসল সেখানে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে। এর ফলে সাধারণ মানুষও সুবিধা পেত, কারণ একই ছাদের তলায় সমস্ত বাজার একসঙ্গে তারা করতে পারতেন। কিন্তু মানে এই কৃষক বাজার তৈরির পর থেকে কিন্তু আজ পর্যন্ত এখানে বাজার বসতে দেখেনি এখানকার সাধারণ মানুষ থেকে চাষিরা। তাদের অভিযোগ যে এটা নাকি মদ্যপদের আড্ডায় পরিণত হয়েছে এবং তৃণমূলের যে নেতারা রয়েছেন তারা এই সব স্টল নাকি দখল করে রয়েছেন এবং তার ভাড়াও তারা মেটাননি, এবং স্টল দিনের পর দিন প্রায় 1 দশক হতে চললো এইভাবে কিন্তু তালাবন্ধ অবস্থায় দিনের পর দিন পড়ে রয়েছে। এবং চাষিদের, যাদের জন্য, যাদের স্বার্থে এই রাজ্য সরকার এই প্রকল্প তৈরি করেছিল, এই কৃষক বাজার তৈরি করেছিল, সেই চাষিরা কিন্তু এর থেকে কোনো রকম উপকার কিছু পাচ্ছেন না। ফলে দিন দিন কিন্তু ভুতুড়ে জায়গায় পরিণত হচ্ছে। একসময় যে ঝা চকচকে বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এ আগাছা জন্মাচ্ছে, চারিদিকে ধুলো জমে গেছে, আগাছা জন্মেছে, ঝোপ জঙ্গল হয়ে পরিণত হয়েছে এবং চারিদিকে মদের বোতল পড়ে রয়েছে। এভাবেই কিন্তু অবহেলায় দিনের পর দিন পড়ে নষ্ট হচ্ছে এই সরকারি সম্পত্তি। হাল কতদিনে ফেরে? বেশ, কৃষক বাজারটা করেছিল এখানে কৃষকদের ভালোর জন্য, সেটা এখন নেতাদের ভালো হয়ে গেছে। আমাদেরই এই জেলার মন্ত্রী বেচারাম মান্না, তেনারি আন্ডারে এগুলো ওনাদের মিটিং করার জন্য, ওনাদের সভা করার জন্য এগুলোকে রেখেছে। কৃষকদের জন্য কিছু ভাবেনি, রাস্তাঘাটে বসা করতে হচ্ছে তাদেরকে। বিল্ডিংটা অবস্থা মানে আস্তে আস্তে দেখুন না, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অবস্থা কিরকম, সব এই যে মদের আড্ডা ফাড্ডা, এখানে সব সন্ধে হলে কৃষকরা কোনোদিনই এখানে আসার চান্স পায়নি। বেচারাম মান্না মন্ত্রী, উনি কিন্তু জানেন এখানে কৃষক আছে বাজার, ঠিক আছে, কিন্তু অথচ ওনারও ছাড় নেই এসব কৃষক বাজারে। ওনার তোলার মানে ছাড় খালি, যাতে আমাকে তুলে দিতে হবে কিছু। পরশুরার যে কৃষক বাজার, সেটা নিয়ে আমরা বিডিওকে জানিয়েছিলাম। এর আগে যে বিডিও ছিলেন তিনিও যেমন কোনো পদক্ষেপ নেননি, বর্তমানে যে নতুন বিডিও এসেছেন তিনিও পদক্ষেপ নেননি। কেন কৃষক বাজারটা খোলা হলো না? কেন এখনো পর্যন্ত চাষিরা সবজি বিক্রি করতে পারবে না বা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে না? কৃষক বাজারে মদের বোতল পাওয়া যাবে, কিন্তু কোনো চাষির উৎপাদিত ফসলের খোসা পাওয়া যাবে না। একবার ভুতুরে ঘোরা, একদম আগাছা জন্মে একদম পুরো পরিষ্কার করারও লোক নেই। বেচারাম মান্না রেখে গিয়েছেন, তিনি জানেন আমাদের কৃষক বাজারে কি অবস্থা। তিনি আমাদের হুগলি জেলার লোক হয়েও এটার দিকে কোনো দৃষ্টিপাত করছে না। হুগলি পরশুরার ছবিটা যেমন দেখালাম, এবার আপনাদের দেখাবো ঝাড়গ্রামের ছবিটা। সেখানেও বেহাল কৃষক বাজার, ধান কেনা বেচা ছাড়া আর কিছুই হয় না। জেলায় 8টি কৃষক বাজারের মধ্যে 6টি বন্ধ। ভাবুন কি পরিস্থিতি। কিন্তু কেন বন্ধ রয়েছে 8টির মধ্যে 6টি কৃষক বাজার? জানার চেষ্টা করব, জানাবো আপনাদের। রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, কি কারণে 8টি কৃষক বাজারের মধ্যে 6টি বন্ধ? কেন বন্ধ? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখবো যে 2014 সালে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কৃষক বাজারগুলো কৃষকদের উন্নয়নের স্বার্থে এবং তাদের ব্যবসা যাতে আরো বাড়ে বা তারা কিষাণ বাজার থেকে বিভিন্ন রকমের তাদের যে কৃষি সামগ্রী রয়েছে তা বাণিজ্যিক শিল্পে বেচা কেনা করতে পারে, তার জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছিল এবং তাতে সাধুবাদ জানিয়েছিল কৃষকরা।
মূলত যেখানে কৃষকদের জন্য এই ব্যবস্থাপনা করেছিলেন রাজ্য সরকার এবং কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল এই সমস্ত কৃষক বাজার গড়তে, কিন্তু সেই সময়ের যে প্রশাসনিক আধিকারিকদের এই দায়িত্ব ছিল কৃষক বাজারগুলো গড়ে তোলার, তারা কিন্তু সেই জায়গা তারা নিয়মকে উপেক্ষা করেই মূলত এই যে যেখানে বারবার অভিযোগ আসে ধান কেনা বেচা নিয়ে পড়েদের অভিযোগ, বিভিন্ন সময় দেখা যেত কৃষকদের কাছ থেকে পড়েরাই ধান কিনে নিচ্ছে বা যে সমস্ত জমির দালালরা রয়েছে তাদেরকেই সুবিধা পাইয়ে দিতে সেই সমস্ত আধিকারিকরা মূলত এই কাজ করেছেন। কারণ রাজ্য সরকারের যে টাকা, সেই টাকা যে জায়গায় কৃষকদের সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে সেখানে কৃষকদের জন্য সেই সুবিধাটুকু এনে দেওয়ার কাজ ছিল এই আধিকারিকদের, কিন্তু তারা দায়িত্ব পালন করেননি। রাজ্য সরকার টাকা দিয়েছেন, অথচ সেই টাকা দিয়ে কিষাণ মান্ডিগুলো গড়ে উঠেছে। 8টি ব্লকে 8টি জায়গায় কিষাণ মান্ডি করেছে, অথচ অধিকাংশ যে 6টি কিষাণ মান্ডি রয়েছে যেগুলো যে জায়গায় গড়ে উঠেছে সেখানে কোনো কাজে লাগবে না, কারণ তাদেরকে অনেকটা 8টি কৃষক বাজারের মধ্যে 6টি বন্ধ জেলায়। বেশ, কিষাণ মান্ডি ধান দেওয়ার কাজে লাগে আর মান্ডিতে যেভাবে পরিকাঠামো থাকার কথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না না সেরকম তো পরিষ্কার দেখতে পাই না আমরা, তো ময়লা পড়ে আছে দেখছি। কিষাণ বাজার বসে না এখানে? না না বসে না, সেখানে মার্কেট বসার কথা ছিল কিন্তু বসেনি আর যে বাজারটা তো খুব ভালো হতো আর কি, তাহলে আমাদেরও সুবিধা হতো এখানে যে ধান দিতে এসে করে ওষুধপাতি কিনে নিয়ে যাওয়া হতো আর কি। আমাদের এইভাবে করতে গেলে কয়জন যাবে চাষি? আমরা চাষিরা যাওয়া হয় না, ধান এলে মহাজনকে দেওয়া হচ্ছে গ্রামে। এই যে পরিকল্পনা ভাবে আমাদের চাষিদের পরিকল্পনা কেউ যেতে চাইছে না, অত দূরে কোনো কাজে লাগছে না, জঞ্জাল করে হচ্ছে, ওরা নিজেরা পরিষ্কার রাখছে না, আমাদের ক্ষতি হচ্ছে। বাজার তো বসে না এখানে, বাজার তো হয় না। একবার সরকার যদি চেষ্টা করেছিল কিন্তু সেখানটা আর হয়নি, একবার দুবার হয়েছে বাজার, কিন্তু তারপর আর প্রতি কুইন্টালে 5 কিলো কাকু 6 কিলো কাকুড়ি কাটছে। জনপ্রতিনিধি আছে বা যারা লোকাল যারা আছেন অফিসাররা, তাদের দেখা উচিত তো এগুলো ভাঙা চূড়া পড়ে আছে আর কি। মানুষ নিয়ে যায়, যারা ধান নিয়ে যায়, ব্যাস এইটুকু আর কি, বিক্রি করে চলে আসে। এখানে তো সরকার করে দিচ্ছে, কিন্তু সরকার তো করেছে কিন্তু এখানে মানুষ যায় না, খুবই অবস্থা খারাপ। ধূপগুড়ির দিকে নজর রাখি। ধূপগুড়িতেও অবহেলায় পড়ে রয়েছে কৃষক বাজার। সেখানে বাজারে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, নোংরা, আগাছা। ছবিটা দেখছেন আপনারা, কিন্তু কেন বলুন তো ধূপগুড়িতেও এই একই ছবি? ঝাড়গ্রামের দেখালাম, হুগলির পরশুরার ছবিটা দেখালাম, আর এই মুহূর্তে ধূপগুড়ির ছবিটা দেখাচ্ছি। রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, ধূপগুড়িতে কেন অবহেলায় কৃষক বাজার? কৃষকরা, চাষিরা তারা কি বলছে, কি অভিযোগ তাদের? প্রিয়াঙ্কা, দেখো, ডুয়ার্সবাসী এবং কৃষকদের সুবিধার্থেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বাজার তৈরি করা হয়েছিল ধূপগুড়ি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, এবং সেখানে কোটি কোটি টাকা খরচ করে সেখানে শেড করে দেওয়া হয়েছিল, মাটি পরীক্ষা কেন্দ্র, তার সহকারে কিন্তু যে সকল কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে যাবে সেখানে মাপযোগ করার জন্য অত্যাধুনিক মেশিন, ওয়েট ব্রিজ পর্যন্ত লাগানো হয়েছিল। কিন্তু আজ সেই কৃষক বাজার একদম আস্তাকুড়ে পরিণত হয়েছে, যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে, মদের বোতল, এমনকি অবহেলায় ভুগছে। কোথাও দেখা যাচ্ছে যে সেখানে কাঁচ ভেঙে পড়ে রয়েছে। কিন্তু কৃষকদের অভিযোগ রয়েছে যে এই যে কৃষক বাজার তৈরি করা হয়েছে আদতেও কৃষকদের কোনো লাভ হয়নি, লাভ হয়েছে নেতা মন্ত্রী এবং ঠিকাদারদের, কারণ তাদের পকেট গরম হয়েছে। তারা যেতে চান না সেখানে, কারণ ধূপগুড়ি থেকে অনেকটা দূরেই সেখানে ব্যয়বহুল, কারণ তাদের যে লাভের অংশ তা অনেকটাই কমে যায়, কারণ অতিরিক্ত পরিবহন খরচ তাদের পড়ে। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে ধূপগুড়ি শহরের বুকে যে রেগুলেটেড মার্কেট রয়েছে সেখানে পরিবহন খরচের অভিযোগ কৃষকদের, এবং শহর থেকে 4 কিলোমিটার দূরেই কৃষক বাজার হওয়াতে অনীহা কৃষকদের। বেশ, সেখানে এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা হয় না, আর এখানে মনে করো সবজি নিয়ে এখানে আসতে সুবিধা হয়, বেশ তো অনেক পার্টি আছে, আর সেখানে গাড়ি রাখার মতো কোনো জায়গা নেই। আবার সব পার্টি এখানেই জানে যে এই জায়গাটা বেশি ভালো যাচ্ছে না, এখানে সুবিধা বেশি হবে। ওখানে জায়গা কী হবে? ওখানে তো সেরকম কিছু নেই। হ্যাঁ, ওখানে একদিকে রাস্তা, এখানে 14 দিকে রাস্তা, এখানে এত বড় জায়গা, এক ধানাটি শেষ হবে না, আর এত বড় মার্কেটটা কোথার থেকে লাগবে? হ্যাঁ, আমাদেরকে অর্ডার দিয়েছিল একবার যাওয়ার জন্য, তারপরে আসেনি। টাউনের উপরে বাজারটা আর কৃষক মাইন্ডে অনেক টাউন ছেড়ে 2 টাকার খেলা তো না, এখানে হচ্ছে না, কোটি কোটি টাকা খেলা হচ্ছে, মানুষে দেখতে পারে না। তাই হ্যাঁ, একটা পাইকের যখন মাল কিনে 10 লাখ 20 লাখ টাকা মাল কিনে, 10 লাখ 20 লাখ টাকা ক্যাশ নিয়ে যায়, ভোট 4টের সময় ক্যাশ নিয়ে যায়, যে ওখানে ওইভাবে থাকে, যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় কে দায়ী নেবে? গড়বেতায় আবার আস্ত রাস্তা চুরি, কাজ শেষ না করেই কাজ শেষের বোর্ড লাগিয়ে দিল। কাদের বিরুদ্ধে অভিযোগ? না ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ।
কিন্তু কেন তারা কাজ শেষ না করে কাজ শেষের বোর্ড লাগালো? ঠিকাদারদের বক্তব্যটা কি জানার চেষ্টা করব। শোভন রয়েছে প্রতিনিধি। শোভন, ঠিকাদাররা কেন কাজ শেষ না করে কাজ শেষের বোর্ড লাগিয়ে দিল? প্রিয়াঙ্কা, দেখো এখনো পর্যন্ত ঠিকাদার এর কোনো সদুত্তর দিতে পারেনি। তবে এলাকার যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনি যেটা সাফাই দিয়েছেন যে প্রকল্পের কাজ, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পের কাজ, এবং সেই প্রকল্পে যে বরাদ্দ হয়েছিল পিডাব্লিউডি আগরবান পিডাব্লিউডি রোড থেকে স্থানীয় একজন ব্যক্তি যে ছিল সঞ্জীব গোস্বামী, তার বাড়ি পর্যন্ত সেই রাস্তা করার কথা ছিল, কিন্তু সেই রাস্তা করা হয়নি। কারণ হচ্ছে সেই গ্রামের মানুষরা সেই রাস্তা করতে বাধা দেয়, সেই কারণে কিন্তু সেই রাস্তা করা হয়নি। এবং সেই রাস্তার পরিবর্তে সামনের যে রোডের রাস্তার ধারে যে আটচালা রয়েছে, একটি আটচালা, সেই আটচালাটি বাধাই করা হয়। এই সাফাই দিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য। যদিও স্থানীয় যে বিডিও রয়েছে গড়বেতা 2 নম্বর ব্লকের বিডিও, তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রকল্প, অর্থাৎ যে প্রকল্পের জন্য যে স্যাংশন করা হয়েছিল সেই স্যাংশন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে ঠিকাদারকে, নতুবা কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং বিষয়টি তিনি খতিয়ে ইতিমধ্যে দেখবেন যে প্রকল্পের কথা ছিল কাজ করার, সেই প্রকল্পের কাজ কতদূর হয়েছে বা সেই কাজ আদৌ হয়েছে কিনা সে সমস্ত কিন্তু খতিয়ে দেখা হবে। কাজ না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। বেশ, আমার নামে স্যাংশন হয়েছে, আমার নামে সবকিছু হয়েছে, অথচ আমি আমার রাস্তা হয়নি, এইখানে ঢালাই করেছে। রাস্তাটা কতটা দিয়ে কতটা হওয়ার কথা? এই পিডাব্লিউ থাকুন একবার সে আমার ওই যে ঘর পর্যন্ত। বোর্ডেও কি তাই লেখা আছে? হ্যাঁ, বড় তাই লেখা আছে। কার গাফিলতি? কন্ট্রাক্টরের? কন্ট্রাক্টর তো আমাকে তো কোনো কিছু জানানো নাই, কোনো কিছু নাই। বিডিও অফিসে দিয়ে আসার বলছে আমরা দেখছি, বাস এইটুকু। বিষয়টা এনকোয়ারি করা হয়েছে। এনকোয়ারি করে দেখা গেছে যে ওখানে যেটুকু রাস্তা করার কথা ছিল সেই রাস্তাটা একটুখানি ইনকমপ্লিট আছে। ওই রাস্তার সংযোগস্থলে আটচালাটিকে ঢালাই করা হয়েছে, পরবর্তীকালে রাস্তাটি ঢালাই করা হয়। স্যার, বোর্ড তো পড়েছে সেটাতে উল্লেখ করা রয়েছে যে স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত রাস্তা, কিন্তু সেটা তো হয়। হ্যাঁ, সেটা গ্রাম পঞ্চায়েতের থেকে রূপায়িত হয়েছে। এই খবরটা এসে আমাদের কাছে, আমরা এনকোয়ারি করে দেখছি কেসটা কী আছে।